এই প্রহসনের নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে অস্ত্র বিল্ড আপ হচ্ছে এবং সেগুলো জানা অজানা বিভিন্ন মিলিশিয়া বাহিনীর কাছে ছড়িয়ে যাচ্ছে। তো নির্বাচনী সহিংসতা প্রতিহত করার জন্য এই ব্যবস্থা, নাকি সহিংসতা করার জন্য এই ব্যবস্থা? এই প্রশ্ন আমি দর্শকের কাছে রেখে গেলাম। চলুন একটু দেখি কিভাবে নির্বাচন ইঞ্জিনিয়ারিং হচ্ছে। দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এর নির্বাচন ও গণভোটের বিশ্বাসযোগ্যতা নিয়ে কিন্তু গুরুতর এক সন্দেহের জন্ম দেখা দিয়েছে, দেশেও আন্তর্জাতিক পরিমণ্ডলেও। আমার নিজের ধারণা 10% নিচে থাকা জামাত তাদের জয়ের নীল নকশাটা পুরোপুরি কমপ্লিট করে ফেলেছে বা ফেলতে যাচ্ছে। এখানে আমি একটা বিশেষ কোনো ঘটনা দিয়ে ভোট চুরি বা রিগিং প্রমাণ করতে বসিনি আপনাদের সামনে, বরং কিছু সেপারেট কিন্তু রিলেটেড ঘটনা দিয়ে বোঝাতে যাচ্ছি ভোট ইঞ্জিনিয়ারিং চলমান একটি বিষয়। এবং এই বিশ্লেষণে আমি 5টি বিষয় নিয়ে 5টি অ্যাঙ্গেল থেকে আপনাদের সাথে কথা বলবো। তো প্রথম ব্যাপারটি হলো ভোট স্থানান্তর বা ভোটার মাইগ্রেশন সম্পর্কে যদি আপনাদের একটু বলি। বিভিন্ন পত্রপত্রিকায় দেখা গেছে যে এবং বিএনপিকে আনুষ্ঠানিকভাবে অভিযোগও করতে দেখা গেছে যে বেশ কিছু টার্গেটেড আসনে অস্বাভাবিক হারে ভোটার স্থানান্তর ঘটেছে। নির্বাচন কমিশন এসব অভিযোগ পাওয়ার কথা স্বীকার করলেও এখনো পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ ফরেনসিক অডিট হয়নি বা প্রকাশ্য তদন্ত প্রতিবেদনও সামনে আসেনি বা সেরকম কোনো কিছুই তারা করেনি। এছাড়া আমি যদি আপনাদের আরেকটা স্লাইড দেখাই, আরেকটা ডকুমেন্ট দেখাই, আগেও দেখিয়েছি যে 22 জানুয়ারি প্রধান উপদেষ্টা কার্যালয় সশস্ত্র বাহিনী বিভাগ থেকে নির্বাচনকে ঘিরে একটি সতর্কতামূলক নির্দেশনা এসেছিল, যা আমরা আল জাজিরার সাংবাদিক জুলকারনায়ন সায়েরের পোস্ট থেকে জানতে পারি। সেখান থেকে নিশ্চিত হওয়া গেছে যে রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারীদের বিভিন্ন সময়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি করার তথ্য পাওয়া গেছে এবং এটাও আশঙ্কা করা হচ্ছে যে তারা হয়তোবা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, ভোট দিতে পারে। এখন ভোটার স্থানান্তর অবৈধ কিছু নয়, কিন্তু যখন এটি নির্বাচনের আগে ঘটে এবং একটি নির্দিষ্ট আসন কেন্দ্রিক হয়, সেটা কিন্তু তখন ক্লাসিক ইলেকটোরাল ইঞ্জিনিয়ারিং। অন্যদিকে দেখুন, রোহিঙ্গাদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়টি যদি সত্যি হয়ে থাকে, তারা যদি ভোট দেয়, তাহলে সেটাও কিন্তু একটা বিরাট কনসার্নের ব্যাপার। এসব কিছু কারা করছে তার চূড়ান্ত প্রমাণ না থাকলেও ঘটনাটি যে ভোটার তালিকার নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে তা কিন্তু বলাই বাহুল্য। এখন যদি 2 নম্বর ফ্যাক্টরটিতে আসেন, যে পোস্টাল ব্যালটের ইস্যুটাতে যদি আমরা আসি, পোস্টাল ব্যালট এই প্রথমবারের মতো ব্যাপক আকারে প্রচার হচ্ছে। প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট চালু হয়েছে প্রথমবার। পোস্টাল ব্যালট একটি কন্ট্রোভার্সিয়াল প্রক্রিয়া, ইফ ইউ নো দ্যাট। হ্যাঁ, হঠাৎ করে এই পোস্টাল ভোট চালু হলো এই নির্বাচনে, এবং আমরা কি দেখতে পেলাম? মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে একক ঠিকানায় বিপুল সংখ্যক ব্যালট পাঠানো হয়েছে। সেগুলো ভিডিওতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আমরা দেখেছি। নির্বাচন কমিশন এসব ভিডিও পর্যালোচনা করে অনিয়মের কোনো প্রমাণ নাকি পায়নি, সেটা তারা জানিয়েছে। কিন্তু এখানে একটি মৌলিক প্রশ্ন থেকেই যায়, যে ব্যবস্থাটি স্বচ্ছভাবে নিরীক্ষাযোগ্য নয়, সেটিকে কিভাবে বিশ্বাসযোগ্য ধরা হবে? ঠিক এ কারণেই আগের সরকার, আওয়ামী লীগ অথবা সরকার প্রধান শেখ হাসিনা ইচ্ছা থাকা সত্ত্বেও এই ভোট বিশ্বাসযোগ্য হবে না বলে সেটা তিনি শুরু করেননি। সজীব ওয়াজেদ জয়ের লাস্টের বক্তব্যটা যদি আপনারা শুনে থাকেন, তাহলে সেই বক্তব্যে কিন্তু তিনি সেরকমই ইঙ্গিত দিয়েছেন কদিন আগে। তো একটি নতুন পদ্ধতি, দুর্বলভাবে নিরীক্ষিত এবং ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এই ভোটিং পদ্ধতি ভোটের সততার জন্য একটি বড় কাঠামোগত ঝুঁকি তৈরি করছে, তাই না দর্শক?
এখন যদি ৩ নাম্বার ব্যাপারটাতে আসেন, যে ৩ নাম্বার ফ্যাক্টরটা নিয়ে আমরা আলোচনা করি, ভোট পর্যবেক্ষক সংস্থা। হ্যাঁ, আপনারা সবাই জানেন এই কথাটা, সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, যে পাসা পিএসএস পিএএসএ নামের একটি প্রায় একক ব্যক্তি নির্ভর সংগঠনকে ১০,০০০-এর বেশি পর্যবেক্ষক নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে, যা তাদের সাংগঠনিক সক্ষমতার সঙ্গে সম্পূর্ণ বেমানান এবং অযৌক্তিকও বটে। বিষয়টি সচেতন নাগরিক এবং বিশ্লেষকদের মধ্যে যথেষ্ট উদ্বেগের সৃষ্টি করেছে, এবং সংবাদ মাধ্যমগুলো এগুলো নিয়ে অনেক রিপোর্ট করছে। আপনাদের শুধু একটু জানিয়ে রাখি যে পাশা বা পাসা যেটি বলেন না কেন, এটি কেবলমাত্র একটি উদাহরণ। এরকম আরো অনেকগুলো সংগঠন থেকে পর্যবেক্ষক নেওয়া হয়েছে, যেগুলোর নাম কেউ শুনেনি, যেগুলোর কোনো পরিচিতি নেই, কিন্তু সে ইতিহাস ব্যাকগ্রাউন্ড ঘাটলে দেখা যাচ্ছে প্রত্যেকটি সংগঠনের সাথেই জামাত কোনো না কোনোভাবে যুক্ত আছেন। ভোট পর্যবেক্ষণের নির্ভরযোগ্যতা নির্ভর করে প্রশিক্ষণ, নিরপেক্ষতা এবং জবাবদিহিতার উপরে। এই অপরিচিত এবং দুর্বলভাবে সিলেক্ট করা সংগঠনগুলো বিশ্বাসযোগ্যতাকে ধোঁয়াশা করে, তাই না? ধোঁয়াশা করবে। এটি সরাসরি জালিয়াতি না হলেও প্রক্রিয়াগতভাবে খুবই ত্রুটিপূর্ণ। এখন যদি আমি আপনাদের আরেকটি স্লাইড নিয়ে, আরেকটি ৪ নাম্বার ইস্যুটি নিয়ে আলোচনা করি। ৪ নাম্বার ইস্যুটি কি? ৪ নাম্বার ইস্যুটি হলো একটি লক্ষ্মীপুরে এই ঘটনাটি ঘটেছে। হ্যাঁ, লক্ষ্মীপুরে ভুয়া নির্বাচন সিল তৈরির ঘটনায় পুলিশ অভিযান চালিয়েছে, ৬টি অবৈধ সিল উদ্ধার করেছে, প্রেস মালিককে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন, এবং এখানে কার নাম উঠে এসেছে? জামায়াতের নেতার নাম উঠে এসেছে। ঠিক আছে, এই যে এতক্ষণ উপরে যে ৪টি ইস্যু নিয়ে আমরা আলোচনা করলাম, তার মধ্যে এই ৪ নাম্বার ঘটনাটি, এই ঘটনাটি ভোট জালিয়াতির সবচেয়ে বড় প্রমাণ, তাই না দর্শক? এবার ভোট ইঞ্জিনিয়ারিং এর ৫ নাম্বার ইস্যুটা নিয়ে যদি একটু আলোচনা করি, প্রতিষ্ঠান দখল বা ইনস্টিটিউশনাল ক্যাপচার। এটিকে মূলত আপনারা কোঅর্ডিনেশনের জায়গাটাও বলতে পারেন পুরো ইঞ্জিনিয়ারিং এর। হ্যাঁ, পত্রপত্রিকায় না আসলেও এটি এখন সকলেরই জানা যে ২০২৪-এর ৫ অগস্টের পর ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে প্রশাসনিক কাঠামোতে অত্যন্ত তড়িঘড়ি করে ব্যাপক রদল-বদল হয়েছে। বিশেষ করে জনপ্রশাসনের ভেতরে একটি নির্দিষ্ট ব্যাচ বা নেটওয়ার্ককে কেন্দ্র করে নিয়োগ, পদায়ন ও পুনর্বিন্যাসকে ঘিরে নানা ধরনের বিতর্কও কিন্তু আমরা গত কয়েকদিন ধরে দেখেছি, এখনো হচ্ছে। প্রশাসনের এই দখল হয়েছে নীরবে একটি বিশেষ দলের মানুষ দ্বারা। জামাত এই দখলের পেছনে আছে, এটার কোনো প্রমাণ পাবেন না, কঠিন প্রমাণ করাটা। কিন্তু পদগুলোতে বসে থাকা মানুষগুলোর ব্যাকগ্রাউন্ড যদি আপনি চেক করেন, তাদের পরিচয় যদি আপনারা চেক করেন, তাহলে আমাদের কাছে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় জামাত এটার পেছনে আছে। তো এ ধরনের প্রশাসনিক ক্যাপচার বা দখলদারিত্ব প্রশাসনিক নিরপেক্ষতা ও সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাকে খর্ব করে, যা নির্বাচনের বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্ন করে। ভোটার স্থানান্তর, পোস্টাল ব্যালটের ব্যবস্থাপনা, পর্যবেক্ষক অনুমোদন ইত্যাদি ব্যাপারগুলো কিন্তু প্রশাসনিক সিদ্ধান্ত। সিদ্ধান্তগুলো এখন তাহলে কে নিচ্ছে, কারা নিচ্ছে? বুঝতে পারছেন তো দর্শক? আমাকে তো আর খুলে বলা দরকার নেই, তাই না? আন্তর্জাতিক নির্বাচন ইন্টিগ্রিটি কাঠামোতে এমন ঘটনাকে উচ্চ ঝুঁকি সূচক হিসেবে দেখা হয়। তো এই যে এই ৫টি দিক আলাদাভাবে দেখলে কোনোটিকেই এককভাবে ভোট কারচুপি হিসেবে আপনি প্রমাণ করতে পারবেন না বা বলতে পারবেন না, লজিক্যালি বলতে পারবেন না। কিন্তু আপনি যখন সম্মিলিতভাবে এগুলোকে দেখবেন, তখন দেখবেন যে একটি ঝুঁকিপূর্ণ ইকোসিস্টেমই নির্দেশ করছে, যেখানে ভোটার তালিকা, ভোট প্রদানের পদ্ধতি, পর্যবেক্ষণ ব্যবস্থা ও উপকরণ সবকিছুই কিন্তু প্রশ্নবিদ্ধ। এই প্রেক্ষাপটে জামায়াতকে সরাসরি দোষী সাব্যস্ত না করা হলেও
বা না করা গেলেও জামাত সংশ্লিষ্ট একাধিক উপাদানের উপস্থিতি একটি যুক্তিসঙ্গত সন্দেহ কিন্তু তৈরি করে। এমন একটি পরিবেশ কি ইচ্ছাকৃতভাবে গড়ে তোলা হচ্ছে যেখানে ভোটিং ইন্টিগ্রিটি ক্ষয়প্রাপ্ত হওয়া স্বাভাবিক বা প্রশ্নবিদ্ধ হওয়া স্বাভাবিক? এই যে প্রমাণিত জালিয়াতিগুলো আমরা দেখালাম, এগুলো গণতন্ত্রকে, নির্বাচনের স্বচ্ছতাকে দারুণভাবে প্রশ্নবিদ্ধ করে, তাই না? অন্যদিকে জামাত যদি নির্বাচনে তার প্রত্যাশিত ফল নাও পায়, তাদের ব্যাকআপ প্ল্যান কি জানেন? তারা ইতিমধ্যে প্রচুর পরিমাণে অস্ত্র বিল্ড আপ করেছে, সেগুলো দিয়ে দেশে একটি কিওস সৃষ্টি করাই তাদের ব্যাকআপ প্ল্যান। এই জালিয়াতি জেনেও কি আমরা ভোট দিতে যাব? কি অসহ্য রকমের এক কষ্ট যে বুকের ভেতরে লাগে যখন মনে হয় যে সরকার থেকে শুরু করে প্রশাসন যন্ত্র এবং কিছু সুবিধাভোগী দেশদ্রোহীদের হাতে দেশদ্রোহীরা এখন মানে আমাদের যুদ্ধ অপরাধীদের হাতে আমাদের দেশটাকে তুলে দিতে চাইছে। তবে দর্শক, বিশ্বাস হারালে তো চলবে না। তারা এই দেশদ্রোহী শত্রু এখন জিতলেও জিততে পারে। আমরা এই দেশকে শত্রুমুক্ত কিন্তু করেই ছাড়বো, তাই না? আমরা না পারলে আমাদের পরবর্তী প্রজন্ম পারবে, তারা না পারলে তাদের পরবর্তী প্রজন্ম ঠিকই পারবে। শুধু মাথায় রাখবেন যে যুদ্ধটা অনেক লম্বা, অনেক অনেক ধৈর্য ধরে কাজ করে যেতে হবে, কিন্তু কাজ করতে হবে। জয় বাংলা।